এটা বাস্তব আমার জীবন কাহিনী। আমার উপরে অনুরাগ হয়ে এই গানটা উনি লিখছে। তালুকনগরে সাইজির এখানে রিপন সরকার আর আমি গান করে গেছি। মানিকগঞ্জ বাসা নিয়ে তখন থাকতাম। এই অনুষ্ঠানটার পরপরই দৌলতপুরে আমার দাদা গুরু মুসলিম বয়তির অনুষ্ঠানটা কিন্তু হইতো 12 দিন ব্যাপী অনুষ্ঠান আমার দাদা গুরুর দরবারে। আমাকে 2 দিন রাখছে, ওইটারও পরিচালনা বাবাই করত, সেজন্য আমাকে 2 দিন রাখছে। তো আমার গান দিছে আলমাস সরকারের সাথে, হলো নবুয়ত আর হলো বেলায়েত। আমার জীবন পালাগানের জীবন তখন শুরু। উনি বাড়ির পর বসা, আমি বারবার বলতেছি বাবা আমার কাছে তো পালার গান আছে, আমি করতে পারবো, কিন্তু গানের সাথে কিছু প্রশ্ন উত্তর লাগে না, এগুলো আমি জানি না আলমাস সরকার আমাকে কোথা থেকে প্রশ্ন করবে। তো বাবা আপনি একটু মঞ্চে আইসা থাকেন। আমি একবারই তখন ভয় পাই। এই কথা যখন বলতেছে পাগল আমি আসতেছি, তুমি গাইতে থাকো। 2 স্টেজ চলে গেছে, ফোন দেই, ফোন ধরে না। আমার কাছে আলমাস সরকার প্রশ্ন করছে, ওইটা আমি পাইতেছি না, খাতা খুঁজে পাইতেছি না, স্মরণেও আসতেছে না। আস্তে আস্তে বাড়ির পর চলে গেছি, যায় দেখি ওইখানে নাই। ওই যে আমারে বলছে আসতেছি, ওই এই আইসা গাজী ছিল আমার ওই মামা আসগর মামার বাড়িতে আইসা উনি মোবাইল বন্ধ করে শুয়ে রয়েছে। তো তখন তো আলমাস সরকার খুব চেতা একটা শিল্পী, আর আমি এলাম নতুন মানুষ। তো সে জায়গায় আমি জবাব আর করতে পারলাম না। যখনই জবাব করতে পারি নাই, আমার আসরটা একটু নিয়ম হয়ে গেছে না, আমার আসরটা একটু নষ্ট হয়েছে। তো পরদিন যখন বলছে বাবা কালকে তুমি এটা করলা কেন, কারণ আমার জীবন কাহিনীটা হয়তো আপনারা সবাই জানেন না, কিছু কিছু লোক জানেন। আমার বাড়ি ঢাকা জেলা দুহার থানা জয়পাড়াতে, কিন্তু যখন আমি এই গান শিখি আমার পরিবারের যারা আছে তারা এই গানের পক্ষে না। আমার বড় বোন 7 থেকে 8 বার হজ করেছে, আমার ছোট ভাই মসজিদের সভাপতি, আমার ছোট এক বোন আছে, সেই বোন হলো তাবলীগ করে, তালিম করে। আমি শুধু এই জগতে আসছি, আর এই গানের জগতে আসার জন্য একটা সময় ভাই বোন আর মা এরা এক হইয়া, একটা হিন্দু যেরকম ভাইগে গেলে কুলের থেকে ওর নাম কেটে দেয়, কুল থেকে বাহির করে দেয়, ওই রকম আমার এই কুলের থেকে একবারে বাহির করে দিয়েছে। থাকি মানিকগঞ্জ, আমার এলাকায় কোনো গান হইলে আমি গান করতে যাই, কিন্তু মনে মনে চিন্তা করি ছোটবেলায় বাবা মারা গেছে, গানটা শেষ একটু মায়ের মুখটা দেখতে যাব, বাড়িতেই ঢুকতে পারি না, আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। একটা কুল আমার শেষ, মানিকগঞ্জে থাকি। কিছু মানুষ বলে দেওয়ান এটা কে, উনি বলে এটা আমার মেয়ে। আপনারা কি রাগ হইতেছেন বাবা? উনি বলতেছে এটা আমার মেয়ে। ওই মেয়েরে তো কোনোদিন দেখলাম না। কয় আমি জয়পাড়াতে গান করতে যাই,
ওর মায়ের বিয়ে কইরা ওরে জন্ম দিয়ে রাইখা আসছিলাম। আর আমি ওর মার সাথে দেখা সাক্ষাৎ করি নাই। তো যখন আস্তে আস্তে শাবনূর বড় হয়েছে, ওর মা ঠিকানা দিয়ে দিছে যে তোর বাবা গান গায়, মফিজ দেওয়ান, মানিকগঞ্জে সে থাকে, তুই সেখানে চলে যা। এলো আমার সেই ঘরের মেয়ে। আমি যে ওনার ছাত্রী মেয়ে, এই কথাটা উনি বলে নাই, উনি ওই কথাটাই বলতেন। আর আমি সেটাই জানতাম যে আসলে উনি আমার বাবা। যত কষ্ট দুঃখ পাইতাম ওনার কাছে এসে কইতাম, কারণ মা থাকতেও নাই, উনি বাবা উনি মা, ওনার কাছে মনের কষ্টটা বলতাম। যখন বলছি কালকে তুমি এই কাজটা কেন করলে, আমি অপমান হইলাম। আলমাস সরকার ভালো গান করে ভালো বেশি টাকা বকশিস নিয়ে গেল, আমি ভালো বকশিস পাইলাম না। এই কথাটা বলার সাথে সাথে আমার দাদা গুরুর বাড়ি থেকে আমাকে উনি, ওনার মনে যত ব্যাগ ছিল, যত রাগ ছিল, ইচ্ছা মতো মায়ের ধরে করে যে গানের খাতাগুলি আমার ছিল, আমার খাতাগুলি আমার কাছ থেকে ছিনে নিয়ে আমার বলতেছে, তোরে জানি আর এই দৌলতপুর তথা মানিকগঞ্জে না দেখি। আমি দুইটা পায়ের উপরে পড়ে গেলাম, বাবা পৃথিবীতে তো আমার কোনো যাওয়ার জায়গা নাই, তুমি আমাকে অপরাধ করছি আরো মারো, কিন্তু আমাকে তাড়াইয়া দিও না। কোনোভাবেই উনি শুনল না। পরিশেষে এই যে আমার ওস্তাদ মা, উনি আইসা আমার বুকের মধ্যে নিয়ে কইল, শাবনূর রে, তোর বাবাই তোরে তাড়াইয়া দিছে, আমি তো তোরে তাড়াইয়া দেই নাই, আমি তো তোরে তাড়াইয়া দেই নাই, তুই যাইস না। তোর বাবা যখন রাগ হয়েছে একটু পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে উনি আবার সামনের দিকে আগায় যায়, আমার আম্মারেও খুব মারধর করলো, এই যে আমাকে তাড়িয়ে দেয়। 7-8টা বছর পার হয়ে গেছে। বাবা রে, আমার কোনো খোঁজ খবর তো লয়ই না। কেউ যদি বলে শাবনূর রে আমরা বায়না করতে চাই, আর ওনার কাছে শব্দ গেলে কয় না, শাবনূর নামের কোনো শিল্পী নাই, সে তো মারা গেছে। শাবনূর দেওয়ান যে শিল্পী ছিল তো মারা গেছে, ও নাই। জীবনে আমার এতটা পুরাণের পরেও, এতটা কষ্ট দেওয়ার পরেও এখনো নাকি আমার বাবার আরো আমারে পুরাইতে মনে চেয়েছে। জীবনে তুমি আমাকে যত কষ্ট যত যন্ত্রণাই দাও, আমি তোমার ওই নাম কোনোদিনও ভুলি না।